আসসালামু আলাইকুম। ইতিপূর্বে যারা একবার ভোট দিতে পারেননি, এবার তাদের জন্য, তারা যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের জন্যই বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার প্রথম ভোট। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, এই আলোচনায় আমাদের সাথে অংশ নিয়েছেন পাঁচজন তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, যারা পড়াশোনা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং কাজ করছেন গণমাধ্যমে। একই সাথে আমাদের অনলাইনে যুক্ত আছেন দুইটি রাজনৈতিক দলের দুজন প্রতিনিধি। দর্শক, সবার আগে আপনাদের সাথে অতিথিদের সাথে পরিচয় করে দেই। আমার ডান পাশে আছেন শাহজালাল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপরে আছেন মিনালা দিবা, গণমাধ্যম কর্মী। তারপরে আছেন নাইমা জাহান লামিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার পাশে আছেন মাহাতির সান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সাথে সর্বশেষ সর্ববামে আছেন সুস্মিতা সরকার, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই সাথে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এবং তার সাথে যুক্ত আছেন 10 দলীয় জোট অর্থাৎ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আজকের বিষয়, মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। এই তরুণরা কিন্তু সবসময় একটা দেশের গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এবারের নির্বাচনে যে সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে তার প্রায় 30% ভোট প্রয়োগ করার ক্ষমতা আছে এই তরুণদের হাতে। সুতরাং তরুণদের কাছ থেকে আমরা তাদের প্রত্যাশার গল্প শুনবো, একই সাথে শুনবো আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা কাকে ভোট দিতে চান এবং যাদেরকে ভোট দিবেন তাদের কাছে কি ধরনের প্রত্যাশা করবেন। আজকে আমরা একটু সাজিয়েছি আগামীর বাংলাদেশে কেমন গণমাধ্যম চান, যেই দলে নির্বাচিত হবেন তাদের কাছে কি ধরনের গণমাধ্যম প্রত্যাশা করেন। আমরা শুরুতে আসতে চাই তানভীর শাহজালাল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শাহজালাল বারী, আপনি তো প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। জি, তা একজন নতুন ভোটার হিসেবে আপনার কেমন লাগছে? অবশ্যই একটু উৎফুল্ল লাগছে, এক্সাইটেড লাগছে যে আমি প্রথমবার আর কি নিজের যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো সে বিষয়ে আর কি। আপনি দেখছেন যে আমাদের সাথে দুইজন প্রতিনিধি আছেন, দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন। তাদের উদ্দেশ্যে, যেহেতু আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে যারা নির্বাচিত হবেন তারা গণমাধ্যমকে কিভাবে সাজাবেন, কেমন গণমাধ্যম প্রত্যাশা করেন আপনারা, সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আমি আমাদের যে গেস্ট তাদের কাছ থেকে আমি জানতে চাবো যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়ে দেখতে পেয়েছি যে গণমাধ্যমের উপর অতর্কিত হামলা হয়েছে হাদি ভাইয়ের হত্যার পরপর কেন্দ্র করে, যে ডেইলি স্টারের অফিস কিংবা প্রথম আলোর অফিস, এছাড়াও সাংস্কৃতিক কিছু অঙ্গনেও হামলার শিকার হয়েছে, যেমন উদীচী কিংবা ছায়ানট এসব। এছাড়াও আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও আমরা দেখতে পেরেছি যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন ছিল না, নিরপেক্ষ ছিল না। তো আগামীর রাষ্ট্র ব্যবস্থায় যেহেতু অবশ্যই কোনো না কোনো একটা পরিবর্তন আসতে চলেছে, যেই দলই আসুক, আমার তাদের কাছে প্রশ্ন থাকবে যে স্বাধীন মানে গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা প্রদানে আপনারা কি কি উদ্যোগ নেবেন, আপনাদের নীতিমালা বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি, থাকলে সেগুলো কি? আমরা প্রথম প্রশ্নটাই নিতে চাই রুমন ভাইয়ের কাছ থেকে। আতিকুর রহমান, জনাব আতিকুর রহমান রুমন ভাই, বিএনপি মিডিয়া সেলের সদস্য। আপনারা নিশ্চয়ই প্রশ্নগুলো শুনেছেন। কিভাবে বিএনপি, এটা তো বলার মানে রাখি না আমরা, কারণ এটা বিএনপির সর্বোচ্চ মহল নীতি নির্ধারক যারা আছে তারা এটা করবে। তবে আমি এটুকু বলতে চাই যে বিএনপি একমাত্র দল, যে দলের যে স্থপতি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করেছিল সর্বপ্রথম বাংলাদেশের। এবং সংবাদপত্রের জন্য যত অবদান বিএনপির তথা শহীদ জিয়াউর রহমানের আছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এত মানে ভূমিকা অন্য কোনো দল রেখেছে সংবাদপত্রের জন্য। আর একটি প্রশ্ন এসেছে এখানে সংবাদপত্রের উপরে, যে আপনার হামলা হয়েছে হাদি হত্যাকে কেন্দ্র করে। আমরা শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এখানে মব সৃষ্টি করে যে কাজগুলো করা হচ্ছে এগুলো আসলে কাম্য না। একটা জিনিস কি, হাদি এমন একজন ছিলেন যেখানে বিএনপির সর্বোচ্চ মহল তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমাদের এক জনাব তারেক রহমান, উনি বিদেশ থেকে ফিরে একদিনে দুদিন পরেই হাদির কবর জিয়ারত করেছে। ওনার কত মূল্যায়ন করেছে ওনাকে, এটা শুধু এইটুকুই বলবো। তবে হ্যাঁ, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না,
বাকশালের সময় সব কেড়ে নিয়েছিল, মাত্র 2টা না 3টা পত্রিকা চালু রাখা হয়েছিল, দৈনিক বাংলা সহ। এটা আপনারা খুব ভালো করে জানেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে গত যে ফ্যাসিস্ট সরকারের 16 বছর 17 বছর গিয়েছে, এখানে মানে আমরা তো কোনো স্বাধীনতা পাইনি। আমাদের সংবাদপত্রের কর্মী এবং সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের সবাইকে কিন্তু সবসময় একটা আতঙ্কের উপর রাখতো আমাদের। আমরা সংবাদপত্রে কাজ করে ঠিক মতো বাড়ি ফিরবো কিনা এটা কোনো নিশ্চয়তা ছিল না। সাগর রুনিকে কিভাবে হত্যা করেছে নৃশংসভাবে আপনারা জানেন, যে সাগর রুনির হত্যার বিচার আমরা বিগত সরকারের সময় তো পাইনি, কারণ তারা হত্যাকারীর একটি আমি বলবো তারা হত্যাকারীর একটি অংশীদার, না হলে সাগর রুনি কেন বিচার হলো না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা নিরপেক্ষ সরকার সে সময় সাগর রুনির হত্যা কোনো কুল কিনারা না করে তারা বারংবার হত্যার যে হচ্ছে এটাকে পিছিয়ে দিচ্ছে। আমি আশা করব যে এই সরকার যে কয়দিন আছে অন্তত কিছু একটা করে যাবে সংবাদপত্রের জন্য, যেটা একটা নিদর্শন স্বরূপ হয়ে থাকে। ধন্যবাদ রুমন ভাই। আমাদের সাথে আছেন 10 দলীয় জোটের মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম ভাই। আপনি নিশ্চয়ই প্রশ্নগুলো শুনেছেন, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, আমাদের কাছে মোটা দাগে বাংলাদেশের আসলে মিডিয়ার আমরা কয়েকটা প্রবলেম আইডেন্টিফাই করেছি। যেমন একটা বড় প্রবলেম হচ্ছে আসলে যারা গণমাধ্যম কর্মী তাদের আসলে মজুরিটা, তাদের যে বেতন কাঠামো, এটা আসলে যথোপযুক্ত না বর্তমান সময়ের আলো। এবং সাংবাদিকদের আসলে নিরাপত্তার অভাব রয়েছে, এবং আমরা দেখতে পাই যে যখন আসলে একজন সাংবাদিক কোনো নিউজ করেন এবং কোন একটা গোষ্ঠী বা কোন একটা গ্রুপের বিপক্ষে যায়, তখন আসলে তার উপর হামলা করেন, তাকে নানাভাবে হেনস্থা করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের গণমাধ্যমের প্রবলেম হচ্ছে আমাদের যে মিডিয়ার মালিকরা, এই মালিকরা হচ্ছে অলিগি শ্রেণী, এবং এরা হচ্ছে এদের গোষ্ঠী স্বার্থ বাস্তবায়নের জন্য আসলে মিডিয়াগুলো প্রতিষ্ঠা করে, এবং তারা বিভিন্ন পকেটের আসলে উদ্দেশ্য বাস্তবায়ন করে। এবং আমরা গত 17 বছর একটা প্রবলেম দেখে আসছি, সেটা হচ্ছে যে তেলবাজি সাংবাদিকতা। অর্থাৎ মানে যখন একজন স্বৈরাচারকে আমরা দেখেছি যে কিভাবে আসলে ম্যাজিক্যাল লেডি কিংবা গণতন্ত্রের মানুষ কন্যা কিংবা উন্নয়নের উপকার বলে তারা পোর্ট্রেট করার চেষ্টা করেছে, এবং আমরা মিডিয়াতে গোয়েন্দাদের হস্তক্ষেপ আমরা দেখে আসছি। এবং আরেকটা বড় প্রবলেম আমাদের যে মিডিয়াতে, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় যে মালিকানাধীন মিডিয়াগুলো আছে, বিটিভি সহ, বাংলাদেশ বেতার, এই মিডিয়াগুলো সরকার আসলে ব্যাপকভাবে হস্তক্ষেপ করে। তো এই যে সমস্যাগুলোর কথা আমি বলেছি, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা আসলে এই সমস্যাগুলো যাতে না থাকে তার জন্য আমরা একটি স্বাধীন কমিশন গঠন করতে চাই, যার মাধ্যমে আগামী সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমরা আসলে হিস্ট্রি থেকে আসলে শিক্ষা নিই না। এটা হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম পলিটিক্যাল পার্টি গুলো। ধরুন গত 17 বছর আমরা যে তেলবাজি সাংবাদিকতাটা দেখেছি, ঠিক 5ই আগস্টের পরবর্তীতে আমরা গণমাধ্যম, কিছু কিছু গণমাধ্যমের সেই ধরনের আসলে সাংবাদিকতার দিকে ঝুঁকে যাইতে দেখছি। যেমন ধরেন আমরা মানে রাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আসলে গণমাধ্যম কথা বলতে পারে, গণমাধ্যম জনগণের সামনে তুলে ধরতে পারে, কিন্তু সেই জায়গায় গণমাধ্যম ফোকাস না করে গণমাধ্যম যে কে কাকে পানি এগিয়ে দিল, আজানের সময় কে মাথায় ঘুমটা দিল, এগুলো নিয়ে আসলে ডিসকাশন করতেছে, কিংবা নায়িকারা কি করতেছে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এই জায়গা থেকে আমরা আসলে প্রধানত আমাদের ফোকাসের জায়গা থাকবে গণমাধ্যম যারা কর্মী তাদের আসলে সর্বনিম্ন মজুরিটা নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে মিডিয়ার যে মালিকানা নামে যে মাফিয়াগিরি চলে, এই সেক্টরটাকে আসলে ভেঙে কিভাবে আসলে জনতার মিডিয়া প্রতিষ্ঠা করা যায় সেটার জন্য আসলে কাজ করা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে আছেন একজন গণমাধ্যম কর্মী মিনালা দিবা। মিনালা দিবা, আপনি নিশ্চয়ই অতিথিদের আলোচনা শুনলেন, একই সাথে আপনার পাশের বক্তা বললেন তার প্রত্যাশার কথা। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি ধরনের অভিজ্ঞতা বা প্রত্যাশার কথা শেয়ার করবেন? ধন্যবাদ। আমি আসলে আপনার কাছে জানতে চাই, আপনারা মানে কাকে প্রশ্ন করছেন? মাহবুব সাহেবকেই? জি, Okay. আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি বেশ কিছু প্রস্তাবনার কথা আমাদের সাথে শেয়ার করেছেন, তার মধ্যে স্বাধীন কমিশন, গণমাধ্যম কর্মীদের সর্বনিম্ন মজুরি এবং জনতার মিডিয়া। সেক্ষেত্রে আপনি এটাও বলেছেন যে গেল 17 বছর আপনারা অনেক কিছুই দেখেছেন, এবং আমরাও যেহেতু কাজ করেছি সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাও আছে কিছুটা। তো সেক্ষেত্রে আপনারা যেই কমিশন করবেন এবং মজুরি নির্ধারণ করবেন, সেক্ষেত্রে এই 5 তারিখের পর কিন্তু আমরা এই যে লেজুর ভিত্তির সাংবাদিকতা বা
যে তেলবাজির যে সাংবাদিকতা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকটাই দেখছি। সেক্ষেত্রে আপনারা কি সকল গণমাধ্যম কর্মীদের সাথেই কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, নাকি সেই গণমাধ্যমের যে যারা রথী মহারথী রয়েছে এখন পর্যন্ত তাদের সাথেই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন? সেক্ষেত্রে যেহেতু বলছেন মিডিয়ার মালিকদের সাথে যদি সিদ্ধান্ত আসে, পুনরায় কিন্তু তারা তাদের স্বার্থেই কথা বলবে, আপনারা আসলে কি করবেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি মেনশন করলেন। অতীতে আমরা দেখেছি আসলে যে কোনো সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা আসলে এই যে গণমাধ্যমটা আসলে নিয়ন্ত্রণ করতেছে তাদের আসলে মতামতের ভিত্তিতে আইন কালা কানুন এগুলো আসলে বানানো হয়েছে, যার কারণে আসলে প্রকৃত যারা মাঠের গণমাধ্যম কর্মী তাদের আসলে অধিকার বলেন বা তাদের যে আসলে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আসলে উঠে আসে না। আমরা আমাদের জায়গা থেকে, আমরা যেহেতু তরুণ, আমরা আসলে এই যে যারা মাঠের গণমাধ্যম কর্মী এদের সাথে আমাদের উঠা বসা কথাবার্তা এবং ওনাদের আসলে চাহিদা এক্সপেকটেশন এগুলো আমরা খুব ভালোভাবে আসলে উপলব্ধি করি। এই জায়গা থেকে আমরা যদি আসলে সুযোগ পাই এবং আমরা যদি সরকার গঠন করি, ওনাদের মতামতের ভিত্তিতে আসলে একটি সুন্দর গণমাধ্যম কাঠামো আমরা নির্মাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আর সম্পূরক কোনো প্রশ্ন? রুমন ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। নারীদের জন্য আসলে আমাদের নারীদের কাজ করতে গেলে এখন পর্যন্ত মাঠে এবং ডেস্কে যারা আমরা কাজ করছি, সাংবাদিকতার সাথে জড়িত আছি, তাদের নানা প্রতিকূলতা এখন পর্যন্ত বিদ্যমান। সেটা 5 তারিখের আগেও ছিল এবং 5 তারিখের পরেও আছে। আপনারা আমাদের নারী বান্ধব পরিবেশ তৈরি করার জন্য এখন পর্যন্ত আমরা যেটা অনুভব করি, মিডিয়াগুলো হাউসগুলোতে এখন পর্যন্ত সেই পরিবেশটা এখন আমরা পাইনি। আপনারা ক্ষমতায় আসলে আসলে আপনারা কি করবেন জানতে চাচ্ছি। আমাদের বিএনপির যে চেয়ারম্যান বা চেয়ারপারসন ছিলেন উনি ছিলেন নারী একজন, ঠিক আছে। আমাদের নারীদের সর্বোচ্চ অধিকার এর জন্যই আমরা সবসময় চেষ্টা করি, আমাদের দল সবসময় চেষ্টা করে। একটা জিনিস কি, একটা প্রতিবন্ধকতা আছে। আমি আপনাকে ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি যখন মফস্বল সাংবাদিকতা করতাম, বগুড়ার আমার এক পত্রিকার ব্যুরো চিফ হিসেবে কাজ করতাম, তখন ওখানে ঢাকায় আমার তখন একটা নিউজ চ্যানেল ওপেন হচ্ছিল। আমি ওখান থেকে আমি আমার একজন নারী সহকর্মী ছিল, তাকে ওই চ্যানেলে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। তখন আমাকে ওখানে বলা হয়েছিল যে তুমি দিবা, ঠিক আছে, তুমি আমার ক্লোজ, আমি তোমার পার্সনকে নিলাম। নেওয়ার পর এখন কি হবে, যদি ও একটা কাজের জন্য আমি যদি ওকে পঞ্চগড় পাঠাই, সেখানে হয়তো রাত হয়ে গেল, সে নারী হয়তো বলতেছে আমার রাতে বাইরে থাকা যাবে না, তাহলে দেখেন তার একটা কিন্তু এখানে একটা ইয়ে হচ্ছে, তাই না? তা আপনার এখানে একটা সমস্যা নারীদের আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সব নারী কিন্তু এরকম পারে না, অনেক নারী পারে। যারা পারে তারা তাদের জন্য সহজ, আর যারা পারে না সংসার ছেড়ে রাতে বাইরে থাকা, আপনি জানেন তো আমাদের সংবাদপত্রের ক্ষেত্রে আমি আরেকটা ইয়ে করি। আমি একটা বন্যার রিপোর্ট কভার করতে গেছিলাম, যে আমি সেখানে অবস্থান করাকালে দেখলাম যে আমি যে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে গেছি, সেই রাস্তাটি 2 ঘন্টার মধ্যে বন্যায় ডুবে 1 কোমর পানি হয়ে গেছে। আমি কিন্তু সেখানে আমাকে থাকতে হয়েছে। নারীদের কিন্তু এসব ক্ষেত্রে কিন্তু সহজ না। আমি ডেস্কের কথা বলবো। হ্যাঁ, ডেস্কে যখন নারীরা কাজ করে তখনও একটা ইয়ে হয়, অনেকে টিচিং করে, তারপরে আপনার সমস্যা, বিভিন্ন সমস্যা আছে নারীদের। আমি বলবো যে নারীদের এইসব ক্ষেত্রে আমাদেরই সহযোগিতা করতে হবে। আমার যারা হাজবেন্ড আছি ঘরে, আমাদের নারী যদি ওয়াইফ যদি নারী সাংবাদিক হয়, তাকে সেভাবে ছাড় দিতে হবে। এবং নারীদের সেরকম মন মানসিকতা না গড়ে ওঠা পর্যন্ত কিন্তু তারা নিজেরাই কিন্তু ওখানে ইয়ে মানে কর্মসংস্থানে গিয়ে কিন্তু আপনার ভালোভাবে কাজ করতে পারবে না। এই জন্য আমি বলবো, যদি এই পেশায় নারীরা আসে তাহলে সেভাবে মন মানসিকতা তৈরি করে আসতে হবে, তাহলে তারা সেখানে কাজ করে আনন্দ পাবেন। এবং তার যে সহকর্মী আছে, আমরা যে ছেলে, আমরা যার পাশে বসে কাজ করব, তাকে সেই মন মানসিকতা তৈরি করতে হবে। না হলে নারীরা কখনোই ঘর থেকে বের হয়ে সংবাদপত্রে কাজ করতে পারবে না। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন। আপনি যে বিষয়গুলো বললেন, আপনি আপনার কথার সাথে একমত, কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা কর্মজীবী এবং সংসারী, আপনি যেহেতু সংসারী নারীদের কথা বলেছেন, আমাদের যাদের বেবি আছে সেই সহকর্মীদেরও আমি দেখেছি যাদের অনেক প্রতিভা আছে
কিন্তু তাদের একটা ডে কেয়ার না থাকা সহ নানা রকম সুযোগ সুবিধা Yes, বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু আমরা yes, সেই এফোর্টটা অফিসকে দিতে পারছি না, yes. কারণ আমরা কিন্তু বেলা শেষে একজন মানে সংবাদকর্মী, একাধারে আমি মা এবং আমি একজন সংসারের কর্ত্রী। তো সেক্ষেত্রে আমাদের যদি সেই পরিবেশটা আসলে দেয়া হয়, আমরা যদি আমাদের একটা ডে কেয়ারের ব্যবস্থা হয়, অনেক প্রতিষ্ঠান আছে যাদের ডে কেয়ারের ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে এরকম কোনো উদ্যোগ আসলে আপনারা নেবেন কিনা? যা কারণ আমি 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 আপনাকে খুব খুব সুন্দর প্রশ্ন করছেন, আমি খুবই খুবই খুশি হয়েছি। আমরা কিন্তু অলরেডি বিএনপি থেকে কিন্তু একটা এরকম কথা বলা হয়েছে, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, এবং আমাদের অনেক নেতা বলছে যে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সেটা হচ্ছে বিভিন্ন গার্মেন্টস যে আছে, গার্মেন্টস সহ যেখানে ছোট বাচ্চা দিয়ে থুয়ে কাজ করতে, ঘরে রেখে কাজ করতে পারে না, তাদের জন্য ডে কেয়ারের জন্য আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আমরা শুধু গার্মেন্টসই না, আপনি সংবাদপত্রে বললেন, আমরা নিজেরাও সংবাদপত্রে কাজ করি, আমরাও দাবি করছি, আপনার সাথে আমরা সহমত পোষণ করছি, এবং আমরা মানে সংবাদপত্রের মালিকদের বলবো যে এইসব নারী সাংবাদিকদের জন্য একটি ডে কেয়ারের ব্যবস্থা করতে আমি রিকোয়েস্টও করবো, দাবিও জানাবো। আমি এটা একটু যুক্ত করতে চাই। আমরা স্পেসিফিক ভাবে আপনারা জানেন আমরা একটা ইশতেহার দিয়েছি, সেই ইশতেহারের 36টি দফা আমরা জনগণের সামনে উল্লেখ করেছি। সেখানে স্পষ্ট ভাবে আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে এই যে ভাই একটু আগে আহ্বান জানাইলেন যে নারীদের জন্য ডে কেয়ার করা, আসলে এটা এভাবে পসিবল না। আমাদের কাছে যেটা মনে হয়েছে এর জন্য আসলে সরকারিভাবে প্রণোদনা দিতে হবে, যে কোম্পানিগুলোকে আপনি যখন প্রণোদনা দিবেন যে ডে কেয়ার প্রতিষ্ঠা করার জন্য, তাহলেই এই ডে কেয়ার সিস্টেমটা আসলে চালু করা সম্ভব। এই জায়গা থেকে আমরা খুব স্পষ্টভাবে আমাদের ইশতেহারে উল্লেখ করেছি যে নারীদের প্রত্যেকটি হাউসে বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানে বলেন, নারীদের ডে কেয়ার করতে হবে, এবং এই ডে কেয়ারের জন্য সরকারের পক্ষ থেকে আমরা প্রণোদনা দিব। এর বাইরে আমরা হচ্ছে নারীদের যে মাসিক পিরিয়ডের সময় আমরা হচ্ছে ছুটি, একদিন ছুটির ব্যবস্থা, এবং যারা প্রেগনেন্সির সময় হচ্ছে 6 মাসের ছুটির ব্যবস্থা, এবং যারা পিতা তাদের জন্য 1 মাসের ছুটির আমরা ব্যবস্থা করব। আমাদের ইশতেহারে আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি। জি জি, ধন্যবাদ। আমাদের এখানে এবার একটু অন্য আরেকজন পার্টিসিপেন্টের কাছে যেতে চাই। লামিয়া পড়ছেন আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, জার্নালিজম ডিপার্টমেন্টে। আমার দুজনের কাছেই প্রশ্নটা, যেহেতু এখানে লেজর ভিত্তিক সাংবাদিকতা নিয়ে কোশ্চেন এসেছে, সেক্ষেত্রে আমার কোশ্চেন এটা যে গত 17 বছরে আমরা সাংবাদিকতার দিক থেকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের যে জায়গাটা সেটা আমরা দেখিনি। আপনারা যারা বা যে দলই ক্ষমতায় আসবেন তারা এই জায়গাটা কতটা নিশ্চিত করবেন? অর্থাৎ কোনো সরকারের কাজই শতভাগ ভালো হতে পারে না, বা তাই নিয়ে মানুষের মতামত থাকবে। গত 17 বছরে আমরা দেখেছি শুধুমাত্র সরকারের সুনাম করা বা তাদের ভালো কাজটাই তুলে ধরা বা তাদের খারাপ কাজগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা কতটা হবে? তার মানে আপনি বলছেন যে মত প্রকাশের স্বাধীনতা। রোহন ভাই, আপনার কাছ থেকেই শুনতে চাই যে বিএনপি ক্ষমতায় আসলে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু থাকবে? আমি কিন্তু শুরুতে প্রথম প্রশ্নের উত্তরেই বলেছিলাম, বিএনপি সবচাইতে বেশি স্বাধীনতা দিয়েছিল সংবাদপত্রে, এবং স্বাধীনতা মানে পুনরুদ্ধার করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবের সময় যখন সংবাদপত্রের সব ত্রুটি চেপে ধরেছিল, সেগুলো কিন্তু উন্মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বলতেছি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে, আমরা যখন লাস্ট ক্ষমতায় বিএনপি ছিল, তখন আমি সংবাদপত্রে সরাসরি কাজ করেছি, সরাসরি যুক্ত ছিলাম। তখন আমি দেখেছি যে আপনাদের যে একটি পত্রিকা অফিসে পুড়ে দেওয়া হলো, এটা সহ কয়েকটা পত্রিকা আমাদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে কিভাবে লিখেছে, যদি ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু তখন। আর এই সময় যদি সত্যি আওয়ামী লীগের যে 16 বছর গেছে আপনারা দেখেছেন। আমি কিন্তু আরেকটা কথা বলেছি যে আমরা সংবাদপত্রের সংবাদ লিখে সরকারের বিরুদ্ধে বা একটু টাচ দিয়ে সংবাদপত্রের অফিস থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা, এই সাহস, এই যেটুকু নিশ্চয়তা আমাদের ছিল না। কিন্তু তখন কিন্তু প্রাইম মিনিস্টারের ছেলে, আমাদের তখন অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু সরাসরি লিখেছে। আমরা কিন্তু এমন কোনো মানে তাদের সাথে খারাপ ব্যবহার করিনি বা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেইনি। যদি সংবাদপত্রের স্বাধীনতা নাই থাকতো তাহলে কিন্তু ওই সময় কাজটা পারতো না, তাই না? এই জন্য আমি বলবো যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সংবাদপত্রের স্বাধীনতা সম্মানিত থাকবে। জি, ধন্যবাদ। মাহবুব ভাই, এক্ষেত্রে আপনাদের বক্তব্য।
আমাদের কাছে মনে হয়েছে এই তেলবাজি যে সাংবাদিকতা, এই সাংবাদিকতাটা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি, এবং একটি এই সিস্টেমের মধ্য দিয়ে কিভাবে আসলে একটি ফ্যাসিবাদ কায়েম করা যায় সেটা আমরা গত 17 বছর দেখেছি। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে গণমাধ্যম, এই যে যারা গণমাধ্যমের নামে যারা আসলে তেলবাজি করে, এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। সাংবাদিকরা যেমন উনি উনি নিরপেক্ষ উনি থাকবে, জানতে চাইছেন যে কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারবে কিনা। অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা করতে পারবে। তার পাশাপাশি এই যে যারা তেলবাজি করে তাদের তাদের কোনো স্থান আমাদের ইয়াতে হবে না। এবং মানে সাংবাদিকদের আসলে মূল যে দায়িত্ব, তারা সরকারের কে প্রশ্ন করবে, সরকারকে সমালোচনা করবে, এবং সরকারের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দিবে। কিন্তু মানে আমরা যেটা গত 17 বছর দেখেছি কিংবা এখন দেখছি, ধরেন আপনি মানে যেসব গণমাধ্যম গুলো আপনার এই হাওয়া ভবন বলেন কিংবা মিস্টার 10% যাকে পোর্ট্রেট করতে, তাকে এখন যে পরিমাণ আবার মানে এমন একটা, ধরেন আমরা যে সম্পাদকদের সম্মেলন দেখলাম, সেখানে আমরা দেখলাম যে সেই আগের মতো আগের চর্চা, এই তৈলমর্দন থেকে আমাদের যেমন বেরিয়ে আসতে হবে, তার পাশাপাশি মানে আমাদের মানে মূল ফোকাসের জায়গাটা হবে যে আসলে গণমাধ্যমের যে দায়িত্ব, গণমাধ্যম সরকারকে কোশ্চেন করবে, নির্দ্বিধায় কোশ্চেন করবে, এবং এই কোশ্চেন করার ফলে তাদের উপর কোনো ধরনের আঘাত আসতে পারবে না। এবং আমরা এটা নিশ্চয়তা দিতে চাই, এবং এটা নিশ্চয়তা আমরা দিব। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনারা বারবার নিশ্চয়তার কথা বলছেন, এক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? অর্থাৎ আমি সরকারের বিরুদ্ধে একটা পোস্ট করলাম বা হচ্ছে একটা নিউজ করলাম, তারপরে আমি অফিস থেকে বেরিয়ে বাসায় পৌঁছাতে পারবো কিনা এর নিশ্চয়তার কথা আপনারা বারবার বারবার বলছেন, কিন্তু মানে কি কি সঠিক স্টেপ নেবেন সেগুলো কিন্তু আপনারা একবার উল্লেখ করেননি। যদি সেই সম্পর্কে একটু বলতেন। আমি আমার প্রথমেই বলেছিলাম যে আমরা একটা স্বাধীন কমিশন গঠন করব, এবং সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য আমরা একটি অবশ্যই মানে কি করা যায় এটা সকল গণমাধ্যমের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটি সিস্টেম অবশ্যই ডেভেলপ করব। মাহাতির স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম শিক্ষার্থী। আসলে আপনি অতিথিদের বক্তব্য একই সাথে আমরা যারা পার্টিসিপেন্ট এখানে আছে তাদের প্রত্যাশার কথাও শুনছেন। আপনি তো এবারই প্রথম ভোটার না, আপনি নিশ্চয় এর আগেও ভোটার হয়েছিলেন, এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, ভোট দিতে পারেননি। তো সেক্ষেত্রে আপনি এখন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তার কাছ থেকে কি ধরনের স্বাধীনতা বলেন বা কি ধরনের গণমাধ্যম প্রত্যাশা করছেন? ধন্যবাদ বাংলাভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই মাহবুব ভাই বলতেছিলেন যে হচ্ছে তৈলমর্দন যে সাংবাদিকতা, আমি সেটা বিষয়ে, আমি যেহেতু একটু জার্নালিজমের স্টুডেন্ট, আমি এই বিষয়ে একটু বলতে চাই। আমাদের ভুই ফর মিডিয়া আমরা যেগুলো বলি যে দৈনিক মাথাবাড়ি, দৈনিক অমুক, দৈনিক তমুক, এই যে ধরেন আমাদের যে টাকা হলেই বা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে বা রাজনৈতিক প্রভাব থাকলে হচ্ছে আমরা একটা মিডিয়া খুলে বসতে পারি, বা রাজনৈতিক যে নেতারা তাদের হচ্ছে অনেক হাত থাকে এই নতুন নতুন লাইসেন্সিং এর ব্যাপারে। তা আমার কাছে মাহবুব ভাই এবং আতিক ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে নতুন নতুন যে মিডিয়াগুলো আছে এদেরকে আপনারা হচ্ছে লাইসেন্সিং এর ব্যাপারে হচ্ছে কিভাবে দিবেন? যে হচ্ছে আপনারা কি টাকা দেখলেই লাইসেন্স দিবেন নাকি হচ্ছে প্রভাব দেখলেই লাইসেন্স দিবেন? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। জি, ওনার প্রশ্ন ছিল রোমান ভাই আপনার কাছে যে আগামীর যে চ্যানেলগুলো বা গণমাধ্যমগুলোর অনুমতি দেয়া হবে সেগুলোকে কোন কোন বিষয়গুলো দেখে আপনারা অনুমোদন? দেখেন, সংবাদ পত্রে যে লাইসেন্সের ব্যাপারে আপনি যেটা বলেছেন, বিগত সরকার কিন্তু যে লাইসেন্স গুলো দিয়েছে, এই লাইসেন্স গুলো আপনারা জানেন, যাদের ব্যবসায়ী সংবাদপত্রে কোনো নাই, ব্যবসায়ী ঠেকাতে হবে, ব্যবসার জন্য বড় বড় শত শত হাজার হাজার কোটি টাকার বিজনেসকে সেভ দেওয়ার জন্য আপনার বিভিন্ন মিডিয়া মালিক হতে হবে। আসলে এগুলো হয়েছে বিগত সরকারের সময়ই বেশি। আপনারা দেখেন 2001 থেকে 6 যে বিএনপি ছিল ওই সময় কয়টা হয়েছে, আর আওয়ামী লীগের যে পরের সময়টা হয়েছে এই সময় কতগুলো হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজে একটা নিউজ পোর্টালের মালিক, bdpress.net। এটা কিন্তু আজ ধুকে ধুকে মরছে, এটার বয়স 18 বছর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি বিগত আওয়ামী লীগের সরকারের সময় পাইনি। তারপরে আপনার এই সময় যে নিরপেক্ষ সরকার দাবিদার, তাদের সময় আমি বিভিন্ন জায়গায় ধর্ণা ধরেছি, আমি নিজে সেটার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আছি, কিন্তু আমাকেও সেটার লাইসেন্স দেওয়া হয়নি। তাহলে বোঝেন আপনি যে আমরা কি অবস্থানে এখন অবস্থান করছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে লাইসেন্স খুব চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিজনেস বাঁচানোর জন্য লাইসেন্স নেয়, সংবাদপত্রকে অস্ত্র হিসেবে ইউজ করে, আমি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে।
জি ভাই, আমার প্রশ্নটা এখানেই ছিল যে হচ্ছে ধরেন আপনি লাইসেন্স পান নাই, এখন যদি আপনারা ক্ষমতা আসেন তাহলে অন্যরা লাইসেন্স পাবে কিনা, এই জায়গাটা হচ্ছে আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম মূলত। আমার কাছে অন্যরা মনে হয় রুমন ভাই আপনি শেষ শেষ করতে পারেন। না, আমি 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 যে সেটা বলে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি শেষ কথাটা বলেছি, আমার ব্যক্তিগত এটা কিন্তু দলীয় কোনো ইয়ে না। তবে হ্যাঁ, আমি কিন্তু এটাও বলেছি যে যারা সংবাদপত্রের লোক, যারা সংবাদপত্রের ব্যক্তি, যারা সংবাদপত্র চালাতে পারবে তাদেরই লাইসেন্স দেওয়া উচিত। জি ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাই আপনি বলছিলেন। আমরা কোনো মিডিয়া বন্ধের পক্ষে না, আমরা কোনো মিডিয়া বন্ধ করব না, কারণ এই প্রত্যেকটি মিডিয়ার সাথে গণমাধ্যম কর্মীদের রুটি রুজির একটা না না, বিষয় থাকে। আপনারা লাইসেন্সিং করবেন কিভাবে? আমরা এই জায়গা থেকে আমরা মিডিয়াগুলো যেগুলো সমস্যা সেগুলো নিয়ে আমরা সংস্কারের কথা বলি। আর দ্বিতীয়ত অনুমোদনের বিষয়, এটা খুবই, আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো কিছু অলিগার শ্রেণী নিয়ন্ত্রণ করতেছে এবং তারা তাদের পারপাস সার্ভ করার জন্য এগুলোকে ব্যবহার করতেছে। এই জায়গা থেকে আমাদের অবশ্যই জনতার মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে। সেগুলো নিয়ে আমরা যখন সরকারে যাব, আমরা যখন সরকার গঠন করব, আমরা সেগুলো নিয়ে গণমাধ্যম কর্মীদের মতামতের ভিত্তিতে আমরা সেগুলো নিয়ে কাজ করব। জি ধন্যবাদ আপনাকে। সুস্মিতা সরকার, আপনি ধন্যবাদ। নিশ্চয়ই আলোচনাগুলো শুনলেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা সামনে একটা স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মনে করেন যে এটা জরুরি? আচ্ছা, ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি দুজন ভাইয়ের কাছে এই প্রশ্ন রাখবো একটা। আমরা সবসময় শুনে আসছি যে গণমাধ্যমটা হচ্ছে গা জনমতের মাধ্যম, জনকণ্ঠের মাধ্যম। এখন আমার কথা হচ্ছে, কোন শ্রেণীর জনগণের জন্য এই গণমাধ্যম? কোন শ্রেণীর জনগণদের জন্য এই গণমাধ্যম সবসময় কাজ করে থাকে? এই গণমাধ্যমটা কি সাধারণ জনগণের, কোনো সংখ্যালঘু জনগণের, শ্রমিক শ্রেণীর জনগণের, কোনো কাজ করে সাধারণ মানে এরকম একজন মানুষ যে নাকি সবসময় দুই পয়সার দিনমজুরের মানে রোজিরুটি খাটে, তাদের জন্য? নাকি এই গণমাধ্যমটা যেটা আছে এটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি স্বার্থের, কর্পোরেটের, কোনো মালিকানার, এইসব? কারণ ইতিমধ্যে আমি যদি 2025 ডিসেম্বরের কয়েকটি ঘটনা বলি, আপনারা জানেন যে হাদি ভাইয়ার যেদিন নাকি মৃত্যুবরণ করে, নাকি ওনার উপর তো আক্রমণ হয় অনেক আগে, কিন্তু উনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু যেই দিন রাত্রে নিউজ হয় যে উনি মারা যায়, সেই দিন রাত্রে আমাদের দেশে কিন্তু বেশ কয়েকটি বর্বর কাহিনী হয়ে থাকে। এর মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন সংবাদ যে পত্রিকাগুলো রয়েছে সেখানে হামলা হয়, সাংবাদিকের উপরে হামলা হয়, সাংবাদিকের মৃত্যুবরণও হয়, এরপর সাংস্কৃতিক কার্যালয় আছে সেখানে ভাঙচুর হয়। কিন্তু তার পাশাপাশি এক সংখ্যালঘু শ্রেণী, এক শ্রমিক শ্রেণীর মানুষ, আপনারা হয়তো সবাই জানেন ময়মনসিংহের ভালুকার দীপু দাস হত্যা, কি নির্মম বর্বরভাবে তাকে হত্যা করে। কিন্তু আমরা দেখতে পাই না সাথে সাথে বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কোনো মানে এই আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে বড় বড় কিছু নিউজ চ্যানেল, সেখানে টেলিকাস্ট হয়। সর্বপ্রথম এগুলো হচ্ছে গা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আসে, তারপর 4 ঘন্টা 5 ঘন্টা পরে তারপরে হচ্ছে গা বড় বড় নিউজ চ্যানেলে আসে। বড় বড় নিউজ চ্যানেলগুলো কি করে থাকে যে একটা রাজনৈতিক নেতার কর্মকাণ্ড হয়েছে, সেটা আমি হচ্ছে গিয়া সর্বপ্রথম আমি নিউজের হেডলাইন দিলাম। কিন্তু এই যে সাধারণ শ্রেণীর, শ্রমিক শ্রেণীর, সংখ্যালঘু শ্রেণীর মানুষের উপর কোনো অত্যাচার বা তাদের কোনো কাহিনী হলে সেটা কেন নিউজ চ্যানেলে হেডলাইন আসে না? এটা নিয়ে ভবিষ্যতে আমাদের যে সরকার আসবে, তারা এই নিউজ চ্যানেল সম্পর্কে, এই ঘটনাগুলো নিয়ে তারা কি করবে? আমি এটা আপনাদের দুজনের কাছে আমার জিজ্ঞাসা, এই সম্পর্কে আমি জানতে চাই। দেখুন বোন, সেটা হচ্ছে আমরা যখন সংবাদপত্রে কাজ করেছি, এই সুজন ভাই যে উপস্থাপনা করেছে উনিও জানবে, এখন লাইভ কাস্ট হচ্ছে, তারপরে আপনার এখন ইন্টারনেটের যুগ। আমরা কিন্তু যখন সংবাদপত্রে কাজ করেছি তখন একটা ফ্যাক্স করার জন্য একটা জায়গায় ধর্ণা দিয়েছি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। কোনোদিন হয়তো সুন্দর একটি নিউজ হয়তো পাঠাতে পাঠাতে সংবাদপত্র ঢাকায় ছাপা হয়ে গেছে, আমরা কিন্তু পারিনি। এখন লাইভের যুগ, এখন যেখান থেকে যখন পাচ্ছিছে তখনই নিজের মোবাইলটা অন করে লাইভ করে দিচ্ছে। ঠিক আছে, আমি বলবো যে এখন যে যুগটা এসেছে, এই যুগে আমরা যে ইন্টারনেটের যে যুগ, এই যুগটা আমাদের সদ্ব্যবহার করা উচিত। এবং আপনি যে বললেন যে ময়মনসিংহের ঘটনা, আমাদের কিন্তু এই ঘটনাগুলো লাইভ হয়। আমি সংবাদপত্রের মালিক এবং সাংবাদিক যাদের বলবো যে ছোট এই ঘটনা কিন্তু ছোট না, আপনি যেটা বলছেন ছোট না, সব ঘটনাকে সমানভাবে দেখে প্রাধান্য দেওয়া উচিত আমার মতে, এটা ব্যক্তিগত মত আমার। জি ধন্যবাদ রুমন ভাই। মাহবুব ভাই। জি জি জি, আপনি বলছিলেন। জি
মূলত আমাদের আসলে আমরা বর্তমানে যদি বাংলাদেশে আসলে গণমাধ্যমের দিকে তাকাই, আমরা তিন ধরনের গণমাধ্যম দেখতে পাবো। একটা হচ্ছে যে কর্পোরেট বিভিন্ন গোষ্ঠী, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান বলেন এগুলোকে সেভ করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠা করেছে। দ্বিতীয়ত আমাদের একটা গণমাধ্যমের চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি গণমাধ্যম তৈরি করেছে। এর বাইরে রাষ্ট্রীয় কিছু মালিকানাধীন গণমাধ্যম আছে। তো আমরা যদি এই তিনটাকে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তিনটা উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্যই প্রতিষ্ঠা হয়েছে। এর বাইরে আসলে জনগণের কথা বলার জন্য আমাদের আসলে দুর্ভাগ্যজনক আমাদের আসলে কোনো গণমাধ্যম নাই। এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, আমাদের এই জনগণের টাকায় জনগণের একটা গণমাধ্যম প্রতিষ্ঠা করা দরকার, যারা আসলে এই যে আমার বোন যে বিষয়গুলো উল্লেখ করেছে এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে কাজ করবে, কথা বলবে। আপনি এবং জানেন যে আমরা এই জনগণের টাকায় দুইটা গণমাধ্যম চলে, তিনটা গণমাধ্যম চলে, একটা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় রেডিও। সেগুলোতেও আমরা ধরে নিচ্ছি যে এই সময় না, না, এনসিপি, এগুলো আপনাকে আমি বলছি, আপনাকে এই কারণেই বলছি যে কারণ স্বৈরাচার পতনের পরে সেখানে কিন্তু নিরপেক্ষ একটা সরকার এবং এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহলে এই ঘটনাগুলোতে আপনারা কি ধরনের এতদিন করেছেন? আপনি যে গণমাধ্যমের কথা বলেছেন এগুলো এখন এগুলো যদিও মানে কাগজের কলমে এগুলোকে সাহিত্য শাসন দেওয়া হয়েছে, নানা কিছু দেওয়া হয়েছে, আলটিমেটলি এগুলো হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং রাষ্ট্র যেভাবে চায় এগুলো সেভাবেই ফাংশন করতেছে। আমরা আমাদের যারা দায়িত্বে ছিলেন তারা গণমাধ্যম সংস্কারের জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন। সেই কমিশনের সুপারিশ আসছে, সেই সুপারিশ বাস্তবায়নের আগেই হচ্ছে ওনারা ওনাদের দায়িত্ব থেকে সরে আসছেন। আর দ্বিতীয়ত আমরা আসলে যে বিষয়টা করতে চাই, আমরা সাংবাদিকদের জন্য একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে চাই। আমাদের কাছে মনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা বাস্তবায়ন করা দরকার। দ্বিতীয়ত আমাদের একটা মূল ফোকাসের জায়গা হওয়া উচিত যে আসলে এই নিরপেক্ষ মানে এই যে কোনো ধরনের গোষ্ঠী পারপাস সার্ভ করবে না এরকম একটা গণমাধ্যম প্রতিষ্ঠা করা। আমি মাহবুব ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। বিগত জুলাই আন্দোলনের পরে আমরা দেখছি যে আমাদের জুলাই আন্দোলনের যে 7 জন সমন্বয়ক ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনই হচ্ছে গিয়ে আমাদের দেশ পরিচালনার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার সহযোগিতায় উপদেষ্টা পদে হচ্ছে গিয়ে তারা ছিল। তো এখন আমার কথা, তারা যেহেতু একটা দায়িত্বরত অবস্থায় ছিল এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনের বিভিন্ন সদস্যরাই দেশের বিভিন্ন বড় বড় কাজে হচ্ছে গিয়ে তাদের মতামত এবং তাদের হস্তক্ষেপ হচ্ছে গিয়ে তারা দেয়। এখন আমার কথা যে আমি দেখতেছি বিগত এই 1.5 বছরে মানে 5ই আগস্টের পর থেকে আমাদের দেশে কোনো একটা কিছু হইলে পরে মানে শুধু কয়েকটা জিনিস মানে যারা এই দেশের মানে বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতেছে বা দেশের বিভিন্ন কাজে কর্ম করতে নিজেদের মতামত দিতেছে, শুধু তাদের বিষয়গুলো তাদের ভালো কাজগুলো হচ্ছে গিয়ে হাইলাইট হচ্ছে এবং অন্য পক্ষীয় যারা রয়েছে তাদের বিষয়গুলো ওই রকম হাইলাইট হয় না। বরঞ্চ মানে সরকারের ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে বিপক্ষীয় যদি কোনো ভালো কাজ করে সেটা হাইলাইট করে না, কিন্তু খারাপ কাজ করলে পরে সেটা সবচেয়ে বেশি হাইলাইট হয়ে যায়। আবার যদি রাষ্ট্র ক্ষমতাধীন যে সরকার থেকে সে কোনো যদি ভুল করে তাহলে সেটা ওই রকম হাইলাইট হচ্ছে না। আবার সে যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সেটাকে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় অধিক হাইলাইট এবং হেডলাইনের মধ্যে যে দেওয়া হচ্ছে। আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি মাহবুব ভাই। জি দেখেন, মানে এই সরকারের আমলে কিছু বিষয় সম্ভব হয়েছে, যেমন ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান রানিং মেয়র, তাকে কিন্তু মানে কি বলবো দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মানে তার তো দুর্নীতির মেয়রই হওয়ার কথা ছিল না, সুতরাং দেশ থেকে প্রশাসক মানে মেয়র কেন? তার তো সে প্রশাসক, সরি প্রশাসক, yes, yes, মেয়র হবে কেন? মানে সে তো প্রশাসক প্রশাসক। হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছিল না, আপনারা তো জোর করে বানিয়েছেন। সেটা আলাদা ইস্যু যে মানে আসলে এখন যে আসলে এটা চর্চা করা হচ্ছে এবং এটা যে আসলে কার্যকর মানে আমার বোন যে বিষয়টা তুলে ধরলেন যে হচ্ছে না সেটা আমি বলতেছি যে এটা হচ্ছে। কিন্তু তারপরে ধরেন আসিফ মাহমুদ যেদিন এয়ারপোর্টে ম্যাগজিন তার ইয়াতে আপনার সাথে সাথে এটা মানে 30 মিনিট কিন্তু এটা গণমাধ্যমে চলে আসছে। তো এবং আমরা আমি একটু অ্যাড করি, সেদিন আমাদেরকে চার্জ করা হয়েছিল, আমাকেও পর্যন্ত চার্জ করা হয়েছিল। আমরা এই নিউজটা কেন করলাম বলেন? তাহলে সংবাদপত্র স্বাধীনতা কই এখন? আপনি আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন মাহবুব ভাইয়া, আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন তখন কি আমরা কি এই যে আমাদের সংবাদ মাধ্যমের যারা রয়েছে তারা কি স্বাধীনভাবে মানে সংবাদপত্র প্রকাশ করতে পারবে নাকি তাদেরকে আবার চার্জ করা হবে, কৈফিয়ত দিতে হবে? আমরা ভাইয়া, শেষের এটাই দিকে আমার এসেছি। প্রশ্ন আমরা ছিল যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সুযোগটা থাকছে কিনা, এটাই ছিল আমার প্রশ্ন। অবশ্যই এবং এই যে আমি বিষয়গুলো তুলে ধরতেছি মানে এগুলো কিন্তু রানিং দায়িত্বে থাকা অবস্থায় মানে ইভেন যিনি হচ্ছে তথ্য উপদেষ্টা ছিলেন তার বিরুদ্ধে অসংখ্য নিউজ হয়েছে
মানে আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে রানিং দায়িত্বে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে অসংখ্য নেগেটিভ নিউজ আছে, মানে এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো ভাইয়া প্রবলেম সেই হয়নি। নিউজগুলো আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে পাই। আমরা আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে, বড় বড় সংবাদ পত্রিকা আছে, সেখানে আমরা কেন দেখতে পাই না? তাদেরকে কেন বিভিন্নভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তাদের উপরে হচ্ছে গা মানে মামলা এসব মানে এসবের ভয় দেখানো হয় যে এই নিউজটা করলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দেব, মানে এরকম কেন হচ্ছে? আপু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এই সরকার এসে প্রথমেই এই সাইবার সিকিউরিটি নামে যে একটা ছিল সে একটা বাতিল করেছেন, এবং এই অ্যাক্ট বাতিল করার মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কিছুটা হলেও নিশ্চিত করা হয়েছে। এবং এই মূলত এই অ্যাক্টের মধ্য দিয়ে আমরা দেখেছি অতীতে কিভাবে আসলে গণমাধ্যম কর্মীদেরকে আটক করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই মধ্যবর্তী সরকার সেই উদ্যোগ নিয়েছে, এবং পাশাপাশি আমরা সার্বিক গণমাধ্যমের সংস্কারের জন্য আমরা একটা কমিশন করেছি। সেই কমিশন একটা রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্ট সরকারের কাছে আছে। সরকার যদি সেটি বাস্তবায়ন করে, আমরা মনে করি আগামী দিনে একটি নিরপেক্ষ, সুন্দর এবং আমরা যেরকম আসলে গণমাধ্যম প্রত্যাশা করি সেরকম একটি গণমাধ্যমের পরিবেশ বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব। আচ্ছা মাহবুব ভাই, আপনার কাছে আমার শেষ একটা প্রশ্ন আছে, আপনি যদি মাইন্ড না করেন। আপনি আপনার বক্তৃতায় কয়েকবার উল্লেখ করছেন যে তেলবাজ সাংবাদিকতা, এটা কি অলরেডি কোনোভাবে ফ্রেমিং বা ট্যাগিং এর পর্যায়ে চলে যাচ্ছে কিনা, এটা আমার জানতে চাওয়া। তারপর আমি জানতে চাচ্ছি যে আপনারা যদি 10 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, তখন মিডিয়ার স্বাধীনতা কি আসলেই থাকবে, তা নাকি মিডিয়া থেকে কোনো ধরেন যে মিডিয়ার যদি আমি যদি বলি শোবিজের যদি কোনো কন্টেন্ট আর কি শেয়ার হয়, সেগুলোকে কি ইসলামোফোবিক বা ইসলাম বিরোধী ট্যাগ দেওয়া হবে কিনা? তারপর আমরা ধরেন প্রথম আলোর যে কিশোর আলো কিংবা প্রথম আলো ম্যাগাজিন শোবিজ টাইপ যে কন্টেন্ট গুলো দেখতে পারি, সেগুলো কি থাকবে কিনা? এটা হলো আমার একটা প্রশ্ন। তারপর আমি যদি বলি যে ডিজিটাল সাইবার অ্যাক্ট যেটা ছিল 2018-তে, সেখানে কিন্তু যে সো কল্ড জাতির পিতা মানে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কিছু যদি লেখা হতো, সবাই কিন্তু এটার মানে আওতায় পড়তো এবং শাস্তির সীমাবদ্ধ হতো। তো সেখানে আমরা কি এটার ঝুঁকিতেও আছি কিনা? তারপর আমরা যদি দেখি যে মিডিয়া থেকে যখন কন্টেন্ট গুলো ফেসবুকে আসে, তখন একদল ডিরেক্ট কন্টেন্ট গুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। ইভেন কন্টেন্টে যদি কোনো মেয়ে নিয়ে হয়, তখন সেখানে আমরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেখতে পাই। বিশেষ করে আমার যে একজন সহযোগী আর কি কমেন্ট করলো যে জাইমা রহমানকে ঘোমটা পড়তে দেখা গেছে কিংবা না, ওইরকম কন্টেন্টেরও যদি আমি কমেন্ট গুলোর দিকে বিশ্লেষণ করি, সেখানে আমি দেখবো যে কিভাবে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাম্য ভাই যে মারা গেছে, সেদিকেও যদি আমি লক্ষ্য করি, সেই কমেন্টের মধ্যেও কিন্তু তার বিচার চাওয়ার পরিবর্তে প্রথমে চাওয়া মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। কেন সে রাতের বেলা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছে? এসব মানে আপনারা যে আপনাদের কমিটমেন্টের জায়গা থেকে কতটুকু সৎ থাকবেন, এটা আমি জানতে চাই। পাশাপাশি 10 দলীয় জোটের মধ্যে এনসিপি যেমন আছে, তেমনি কিন্তু জামাতে ইসলামীও আছে। আমি যদি আমার হলের কথা বলি, আমার হলে জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ ভাই আছেন। তো ওনার সাথে আমি দেখতে পাচ্ছি যে হল সংসদের বাকি সদস্যদের সমন্বয় হচ্ছে না, তারা একসাথে মিলেমিশে কাজ করতে পারছে না। তো আপনি যেগুলো বলছেন, সেটা কি 10 দলীয় জোটের পক্ষ থেকে বলছেন নাকি শুধু আপনার নিজস্ব দলের পক্ষ থেকে বলছেন? এগুলো আমার জানা দরকার। তারপর পাশাপাশি আমি জানতে চাচ্ছি যে ডাকসু থেকে যখন কোনো প্রতিবাদ হয়, তখন সেটা কেন একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়, মানে সিলেক্টিভ প্রতিবাদ কেন হয়, কিন্তু সেটা নিউট্রাল প্রতিবাদ কেন হয় না? তো এইসব প্রশ্নে আর কি আমার কাছে আপনার কাছে আমার জন্য থাকবে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যে বিষয়টা, আমি আমার দলের যে এজেন্ডা গুলো, দলের প্ল্যান, এটা আসলে তুলে ধরবার চেষ্টা করেছি। মানে এটা এনসিপির প্ল্যান, নট 10 দলীয় জোটের। হ্যাঁ, দ্বিতীয়ত যে জোট হলে আর একদল থাকে না ভাই। আমাকে একটু কথা বলতে দিতে হবে। Sorry, জি কথা জি বলতে জি দিতে হবে। বলুন বলুন। তো আমি বললাম, দ্বিতীয়ত আপনি প্রথমে যে কোশ্চেনটি করেছেন ট্যাগিং এর বিষয়, দেখেন মানে আমরা তো তেলবাজি সাংবাদিকতাটা দেখেছি এবং দেখছি। তো সেটা যদি মানে আমরা কথা সেটা যদি না বলতে পারি, তাহলে আসলে আমরা শুধরাবো কিভাবে? আমরা আসলে এই সমস্যাগুলো তো আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত আপনি শোবিজ সাংবাদিকতার যে বিষয়টা নিয়ে আসছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে ধরেন এই ডাকসু নির্বাচনের আগে কিংবা ছাত্র সংসদ গুলো নির্বাচনের আগেও এই ধরনের একটা আলোচনা হয়েছে ক্যাম্পাস গুলোতে, যে যদি আসলে এরা যদি জিতে আসে, ওরা যদি জিতে আসে, তার নারীর অধিকার ক্ষুণ্ণ হবে, নারীদেরকে বোরকা ছাড়া চলতে দিবে না, গান বাজনা হবে না, কনসার্ট হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের পরবর্তীতে এখন ঠিকঠাকই সবগুলো ক্যাম্পাস ফাংশন করতেছে, এবং নারীরা আগেও যেভাবে চলতেছিল এখনো সেভাবে চলতেছে, যেভাবে কনসার্ট গুলো হতো সেভাবে কনসার্ট গুলো হচ্ছে। এটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা হয়নি, এবং আমরা এতটুকু নিশ্চয়তা দিতে চাই এনসিপির পক্ষ থেকে, আমরা তো এটার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো
মানে কি বলেছি, আমরা জিরো টলারেন্স থাকবো। আমরা মানে গণমাধ্যমের মানে যেভাবে এখন ফাংশন করতেছে, আমরা এতটুকু নিশ্চয়তা দিতে আরেকটা জিনিস তাই উল্লেখ করি, একুশে টিভিতে গণমাধ্যম কিন্তু একটা গণমাধ্যম মানে একুশে টিভিতে কিন্তু একটা কমপ্লেন্ট ফাইল করা হয়েছিল যে মানে যাতে নিউজটা সরায় না হয়। এই ইনসিডেন্টটাও আই এবং গেস আপনি একজন জানেন। উপস্থাপকের তাকেও সরানো হয়েছে, একজন উপস্থাপকের জব চাকরিচ্যুত করা হয়েছিল। কবে এটা, কখন, এটা কিছুদিন আগে। গত কোন বছর টেলিভিশন, কারণ বাজার কেন্দ্রিক কোনো নিউজ নিয়ে। সেটা আমার জানা নেই। তো আমরা এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে গণমাধ্যম তার সর্বোচ্চ আপনার যদি জানা স্বাধীনতা- না থাকে আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন? না, কোনটা? আমরা ওদিকে না যাই, আমরা জাস্ট শেষের দিকে আসছি। আমরা অন্য কেউ আর কোনো প্রশ্ন করতে চাই আমি কিনা? নারী বিষয়ক একটি প্রশ্ন করতে চাই মাহবুব আলম ভাইয়ের কাছে। যেহেতু জি, অবশ্যই। আপনারা জোট দলের মাধ্যমে আসছেন আর এবং আপনাদের দলের মধ্যে বিভিন্ন ইসলাম ভিত্তিক ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তো আমি সেই উদ্দেশ্যে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের গণমাধ্যমে অনেক নারী সদস্য রয়েছে, নারী কর্মী রয়েছে যারা নাকি কাজ করে থাকে। এখন আপনাদের 10 জনের একটি জোট হলো, একটা সমাবেশ হলো, সেখানে একজন নারী কর্মকর্তা গেল, সাংবাদিক, সে সেখানে হচ্ছে গিয়ে আপনাদের যে নিউজটা আছে সেটা কভারেজ করার জন্য গেল। মানে এর আগে আমরা কিন্তু দেখেছি এরকম হয়েছে, সেই নারী মানে একজন নারী সদস্যকে হচ্ছে গিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, বলছে কোনো মেয়ে হচ্ছে গিয়ে আসবে না, মানে ধর্মীয় ভিত্তিক ভাবে তাকে হচ্ছে গিয়ে মানে এড়ানো হয়েছে সেখান থেকে। তো ভবিষ্যতে নারীরা সংবাদকর্মী হয়ে তারা যে আপনাদের হয়ে কাজ করতে পারবে বা নিউজ কভার করার জন্য তারা পূর্ণ স্বাধীনতা পাবে, নাকি তাদেরকে আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন ধর্মীয় তকমা দিয়ে তাদেরকে বলবেন যে না মেয়েরা এখানে আসতে পারে না, ছেলেদের সমাবেশে মেয়েরা আসবে না, এরকম কোনো কিছু হবে? আমি এটার উত্তর জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় আপনি হেফাজত ইসলামের কোন একটা সমাবেশের সাথে এটাকে মিলিয়ে ফেলছেন। আপনি যদি আমাদের এখনকার 10 দলীয় জোটের সমাবেশগুলো দেখেন, সেখানেও তো এখানে কিন্তু ইসলামিক জোট আছে তাই না? নারী- ইসলামিক দল তো আছে আপনাদের জোটেও, তাই আমি জিজ্ঞেস জি, করলাম এটা। জি আপু, জি আপু। তো আপনি যদি আমাদের এখনকার সমাবেশগুলো দেখেন, এখানে কিন্তু নারীরাও বক্তব্য রাখতেছে। মানে আমাদের এই যে গতকালকে চট্টগ্রামের যে সমাবেশ, সেখানে ডাক্তার মাহমুদা মিতু এবং আমাদের প্রত্যেকটি এখন 10 দলের সমাবেশে নারীরা উপস্থিত থাকতেছে এবং নারীরা মিছিল করতেছে। নারীদের যেই যা যা করা দরকার সেগুলো কিন্তু নারীরা করতেছে। তো এই জায়গা থেকে এখানে শুধুমাত্র যে এই জোটটাতে শুধুমাত্র যে জামাত ইসলাম আছে তা কিন্তু না। এই জোটটাতে যেমন 71-এর মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আছে, এখানে যেমন ইসলাম প্রিয় মানুষজন আসছে, এখানে দেশপ্রেমিক দলগুলো আছে। এই জোটটা একটি কমপ্লিট প্যাকেজ হয়েছে, যেখানে আপনি 71 পাবেন, যেখানে আপনি 24 পাবেন, যেখানে আপনি ইসলাম প্রিয় মানুষ পাবেন, যেখানে দেশপ্রেমিক মানুষ পাবেন। সব মিলিয়ে এটা একটি জনগণের যে প্রত্যাশার যেরকম একটি জোট দেখতে চায় সেরকম একটা জোট হয়েছে। এবং এই জোট এখন পর্যন্ত মানে আমাদের প্রত্যেকটি সমাবেশ আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা আমাদের সমাবেশগুলোতে নারীরা অংশগ্রহণ করতেছে, নারীরা বক্তব্য রাখতেছে, নারীরা মিছিল করতেছে। সুতরাং আপনি যে আশঙ্কার কথাগুলো বলছেন এগুলো কখনোই ঘটবে না। এবং আমরা যদি ক্ষমতায় সরকার গঠন করতে পারি, আমরাই আসলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা বলেন, সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠা বলেন, সেগুলো আমরা নিশ্চিত করতে পারবো। আমি ইতিমধ্যে যে বিষয়গুলো বলেছি যে আমরা খুব আমাদের কিছু প্ল্যান আপনার সামনে তুলে ধরেছি, যে আমরা নারীদের ডে কেয়ারের শুধু আহ্বান জানাতে চাই না, আমরা নারীদের ডে কেয়ার প্রতিষ্ঠা করার জন্য সরকারি প্রণোদনা দিতে চাই। আমরা নারীদের যে মাতৃত্বকালীন ছুটি, সেই ছুটির 6 মাসের নিশ্চয়তা দিতে চাই। আমরা পিতৃত্বকালীন ছুটির 1 মাসের নিশ্চয়তা দিতে চাই। আমরা পিরিয়ডের 1 দিনের ছুটির নিশ্চয়তা দিতে চাই। এভাবে নারীর অধিকার বাস্তবায়নে, নারীর কর্মসংস্থানে, নিরাপত্তার বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা কাজ করব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আর সর্বোচ্চ 2টা প্রশ্ন নিতে চাই, খুব সংক্ষেপে 2টা প্রশ্ন। আমার মাহবুব ভাই এবং আতিক ভাই দুজনের কাছে প্রশ্ন, যেটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন। এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে এবং বাংলাদেশের অনেক সাংবাদিক এটা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে যে জাতীয় গণমাধ্যম কমিশন, এইটার বাস্তবায়ন বা এটা সম্পর্কে আপনারা কি করবেন? যে সাংবাদিকরা যে এখানে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, এখান থেকে অনেকে সংশয়েরও তৈরি হচ্ছে। এই বিষয়ে জাতীয় গণমাধ্যম 2026 সম্পর্কে আপনাদের মতামত কি? আমি এক লাইন বলি। জি জি। আচ্ছা, দেখেন, এখানে যে দাবি করা হচ্ছে যে আপনার সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীনতা নিয়ে যে কথা বলা হয়েছে, সেই সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু সুজন ভাই নিজে একজন সাক্ষী। আমি এটুকু খালি বললাম। আচ্ছা, সেকেন্ড, আপনি যেটা বললেন সেটা হচ্ছে এটা সময়ের ব্যাপার। এটা কে আসবে কে আসবে না, এটা হচ্ছে আপনার যেটা আপনাকে আমি প্রথমেই বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আপনার
প্রেস কাউন্সিল গঠন করেছিল, তারপরে আপনার পিআইবি, তারপরে আপনার প্রেস ক্লাবের প্রতিষ্ঠিত করেছিল। দেখেন আমরা বিএনপি আমরা একটি মানে বহুমুখী গণতন্ত্রীয় দলে বিশ্বাসী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা সবসময় সমুন্নত রেখেছি, আগামীতেও ইনশাল্লাহ যদি আসে, এটা আমার ব্যক্তিগত অভিমত, ইনশাল্লাহ সমুন্নত থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাই, খুব সংক্ষেপে একটু উত্তর দেওয়ার জন্য। আমরা যেটা বলতে চাই, আমরা আসলে সরকারের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। সেই জায়গা থেকে আমরা গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ আলোচনা করে এই কমিশনকে আরো কিভাবে কার্যকর করা যায় এবং একটি স্বাধীন কমিশন গঠন করে আসলে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, তাদের যে ন্যূনতম মজুরি, তাদের যে চাকরির নিশ্চয়তা, তাদের যে হেলথ ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো কিভাবে আসলে কার্যকর করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। জি, ধন্যবাদ আপনাদের। আমরা আর সর্বশেষ একটা প্রশ্ন নিতে চাই, লামিয়া। জি, আমার শেষ প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ নির্বাচন পরবর্তী সময় নিয়ে কথা বলেছি, কিন্তু আসন্ন নির্বাচনের দিন সাংবাদিকরা কতটা নিরাপদ, আপনারা সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন, যে আপনারা যে সাংবাদিকের যে শতভাগ নিরাপত্তা, তারা যে শতভাগ নিরাপদ থেকে আমাদেরকে সকল খবর পৌঁছে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা কি কি স্টেপ নিবেন বা হচ্ছে কি কি ধরনের ব্যবস্থা নেবেন, এই নিয়ে যদি একটু বলতেন। আমরা এটা আসছি মাহবুব ভাই আপনার কাছ থেকে আসছি, তারপর রুমন ভাই বলবেন। জি, আমরা 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের হানাহানি চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, আমরা 24 পরবর্তী বাংলাদেশে সেই একটি দলের হত্যার রাজনীতি দেখছি। তারা নিজেরা মারামারি করে 230 জন হত্যা করে ফেলছে, বিরোধী দলের শেরপুরে নেতাকে হত্যা করা হয়েছে। মাহবুব ভাই, আমরা কিন্তু একটা পজিটিভ আলোচনা করছি। আমি দেখছি যে আপনি খোঁচা দিচ্ছেন বারবারই, তাতে আমরা পরিবেশটা নষ্ট করতে চাই না। আমরা আপনাদের থেকে যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশার গল্পটা শুনতে চাই। আপনারা কি করবেন সেদিন, তাদেরকে কতটা আপনি সহিংসতার আলোচনা করবেন, সহিংসতা তুলে ধরতে হবে না, তাহলে আমি কিভাবে বলবো? তো সেক্ষেত্রে তাহলে আপনি ঠিক আর করে- অন্য দিক থেকেও সহিংসতার গল্পগুলো আসবে, কোনো দিক থেকে কিন্তু কম হয়নি। সেক্ষেত্রে আমরা চাই সহিংসতা নিয়ে না বাড়াইতে, আমরা চাই সেই দিন আপনারা কতটা নিরাপদ। ভাই, তাহলে আপনি উত্তরটা দিয়ে দেন। আমার উত্তর নেই। না, বলেন, আপনি বলেন। না, আমার উত্তর নেই ভাই। তাহলে না, নির্বাচনের দিন যারা গণমাধ্যম কর্মী থাকবেন, সহিংসতাগুলো পলিটিক্যাল পার্টিকে এই সহিংসতা বন্ধ করতে হবে। বন্ধ করলে সাংবাদিকদের আপনাদের পরিকল্পনাটুকু জানান। পলিটিক্যাল পার্টিগুলোকে কেন্দ্র দখলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণরা যে জন্য জীবন দিয়েছে একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, সেই ডেমোক্রেটিক ট্রানজিশন পিসফুলি করার জন্য আমাদেরকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে তরুণরা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে যে আমরা কোনো ধরনের কোনো সহিংসতায় জড়াবো না, কোনো ধরনের কোনো আমরা অন্যের উপর হামলা করব না, কোনো কিছু করব না। আমরা একটি কিভাবে আসলে এই ভোটকে উৎসব মুখর করা যায়, আমরা তার জন্য কাজ করব। জি, ধন্যবাদ আপনাকে। রুমন ভাই, একটু সংক্ষেপে। আমরা বিএনপি, আমরা একটা দল, সংবাদপত্রের আমরা সংবাদকর্মীদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে আমরা কাজ করি। আমরা চাই যে এখানে যদি খুব সুন্দর ইঞ্জিনিয়ারিং মুক্ত, কথাটা ভালো স্পষ্ট করে বলি, ইঞ্জিনিয়ারিং মুক্ত যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ বিএনপি সংবাদপত্রের সকল কর্মীদের সঙ্গে নিয়ে একটি ঈদের দিনের মতো আনন্দ নিয়ে আমরা নির্বাচনটা সম্পন্ন করব। এবং সংবাদপত্রের যে সমস্ত সাংবাদিকরা কাজ করবেন তাদের আহ্বান জানাবো, সংবাদ গণনা না হওয়া পর্যন্ত আপনারা ভোট গণনা না হওয়া পর্যন্ত ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা এর পিছনে থাকবেন। বিএনপি থাকবে আপনাদের সাথে নিয়ে, বিএনপি সংবাদ গণনার শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে আপনারা থাকবেন। আমরা যদি ওই দিন না খেয়ে থাকি, আপনারা আমাদের সাথে না খেয়ে থাকবেন। আমরা যদি দুমুঠো খাইতে পারি, আপনারাও খাবেন। কিন্তু আমার অনুরোধ থাকবে, সংবাদপত্রের ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা এবং আমরা বিএনপি কর্মী ঘরে ফিরবো না। যারা কর্মীরা মাঠে থাকবেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে জাস্ট আপনারা, তাদের নিরাপত্তার ক্ষেত্রে আমি তো বললাম আমরা সাথে থাকবো। তাদের নিরাপত্তা আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আপনারা সাথে থাকবো। মানে কি, আমাদের যদি কোনো আপদ বিপদ হয় তারা সাহায্য করবে, এবং তাদের যদি কোনো ইয়ে হয় আমরা ফার্স্ট তাদের সাথে দাঁড়াবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য জনাব মাহবুব আলম এবং
আতিকুর রহমান রুমন, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। সালাম আলাইকুম। ধন্যবাদ সবাইকে। যদি এখানে কোনো ইয়ে হয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাদের বাংলা আমন্ত্রণ ভিশনকে জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর পেলাম। দেখি ভবিষ্যতে আমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা পাই কিনা। আমাদেরও একই প্রত্যাশা, ভবিষ্যতে আমাদের প্রত্যাশার বাংলাদেশ যেন পাই, এই প্রত্যাশা সবারই। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।